টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে বরাবরের মতো দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি বিষয় যেটি আমরা সবসময় বলে থাকি, বাড়ি, কিন্তু আজকে ঠিক বাড়ির কেনার স্বপ্ন দিয়ে আমরা কথা বলছি না। স্বপ্ন পূরণ করে বাড়ি কেনার পরে যে নানান রকম হিডেন বা নানান রকম লুকোনো যে অনেক নিয়ম কানুন থাকে, ভায়োলেশন থাকে, সেটি আমরা না জানার কারণে পরবর্তীতে কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই সেই বিষয়টি আজকে আমরা কথা বলবো। অর্থাৎ বাড়ির মালিকদের জন্য ভায়োলেশন এড়ানো এবং সমাধানের বাস্তব কৌশলগুলো কি আছে সে বিষয়টি নিয়ে আমরা প্রথম অংশে কথা বলবো, এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের সন্তানদের, আমরা বারবারই বলি যে এই আমেরিকা অত্যন্ত কষ্টকর জীবন আমরা অতিবাহিত করি, প্রতিদিন প্রাণান্তকর পরিশ্রম করি, হাড়ভাঙ্গা খাটুনি করি শুধুমাত্র আমাদের সন্তানদের জন্য। সেই সন্তানদেরকে যদি ভালো স্কুলে আমরা ভর্তি করতে পারি, বিশেষ করে স্পেশালাইজড হাই স্কুলে যে ভর্তি, সেই ভর্তিটা কিভাবে হতে পারে আপনার আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার যে মজবুত ভিত্তি, সেই বিষয়টি আজকে আমাদের আলোচনায় থাকবে। সুপ্রিয় দর্শক, আজকে দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর এবং লাইসেন্সড ব্রোকার জনাব রাকিব মাহমুদ। জনাব রাকিব মাহমুদ, আপনাকে স্বাগত। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং টিভিএন24 এর সকল দর্শক যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক দূর থেকে আমাদের আজকে অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সচরাচর আমরা বাড়ি কেনা নিয়ে, স্বপ্ন পূরণ নিয়ে কথা বলি, কিন্তু আজকে কেনার পরে বা কেনার সময়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হয় যদি সেই বাড়ির উপরে কোনো ভায়োলেশন থেকে থাকে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে একটু ছোট্ট ভূমিকা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, একটি বাড়ি শুধু একটি ঠিকানা নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, জীবনের সঞ্চয়, নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রতীক। আবার অনেকের জন্য রিয়েল এস্টেট হলো সম্পদ তৈরির অন্যতম শক্তিশালী মাধ্যম। কিন্তু কল্পনা করুন তো, বহু কষ্টে কেনা বা বিনিয়োগ করা একটি সম্পত্তি বা বাড়ির জন্য হঠাৎ যদি সিটি, টাউন কিংবা ভিলেজ কর্তৃপক্ষের কাছ থেকে একটি ভায়োলেশন নোটিশ এসে পৌঁছায়, তখন কি হবে? অনেক বাড়ি বা সম্পত্তির মালিক ও বিনিয়োগকারী বুঝতেই পারেন না যে একটি ছোট্ট ভুল, যেমন পারমিট ছাড়া সংস্কারের কাজ, বিল্ডিং কোড না মানা, সঠিক রক্ষণাবেক্ষণের অভাব কিংবা স্থানীয় আইন সম্পর্কে অজ্ঞতা, পরবর্তীতে বড় ধরনের জরিমানা, আইনি জটিলতা, সম্পত্তি বিক্রয় করতে গিয়ে নানান রকম বাধা, এমনকি বিনিয়োগের মূল্য কমে যাওয়ার কারণ হতে পারে। তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কিভাবে একজন বাড়ি বা সম্পত্তির মালিক কিংবা বিনিয়োগকারী শুরু থেকেই এসব ভায়োলেশন এড়াতে পারেন। কোনো সম্পত্তি কেনার আগে কি কি বিষয় যাচাই করা উচিত? যদি পূর্বের মালিকের কারণে কোনো ভায়োলেশন থেকে থাকে, তাহলে নতুন বাড়ির যে মালিক যিনি হবেন সেই মালিকের করণীয় কি? আর ইতিমধ্যে যদি কোনো ভায়োলেশন হয়ে যায়, তাহলে আতঙ্কিত না হয়ে সঠিক ও কার্যকর সমাধানের পথ কি সেটি জানা অত্যন্ত জরুরি। আর এসব বাস্তব ও সময়োপযোগী বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর, ব্রোকার ও রিয়েল এস্টেট বিশেষজ্ঞ, যিনি আমাদের দেবেন প্রপার্টি বেচাকেনা, বিনিয়োগ, রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় প্রশাসনের নিয়মকানুন মেনে চলার বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর পরামর্শ। আমরা তার কাছ থেকে জানবো এসব ক্ষেত্রে কোন ভুলগুলো সবচেয়ে বেশি দেখা যায়, কিভাবে সেগুলো প্রতিরোধ করা যায়, এবং একজন সচেতন বাড়ি বা সম্পত্তির মালিক হিসেবে কি কি পদক্ষেপ গ্রহণ করে আপনি আপনার বাড়ি বা সম্পত্তিকে নিরাপদ ও মূল্যবান রাখতে পারবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, কিভাবে সিটি, টাউন বা ভিলেজের ভায়োলেশন থেকে আপনার বাড়ি বা সম্পত্তিকে সুরক্ষিত রাখবেন এবং কোনো সমস্যায় পড়লে তা কিভাবে দ্রুত ও সঠিক সমাধান
খুঁজে পাবেন এবং এর মাধ্যমে আপনি আপনার বাড়ি বা সম্পত্তির বিনিয়োগ এবং আপনার ভবিষ্যৎকে আরও বেশি সুরক্ষিত ও সচেতন সিদ্ধান্তের পথে এগিয়ে নিতে পারবেন। জনাব রাকিব মাহমুদ, আজকের বিষয়ে একটু ব্যাখ্যাটা আমি দিয়েছি প্রথমে এই ভূমিকায়, যে আসল বাস্তব বা পরিস্থিতিটা কি বা কি হতে পারে, তার সমাধান কি, সেগুলো বলেছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, যেহেতু এই বিষয়গুলোতে আপনি অত্যন্ত অভিজ্ঞ, সেই হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে সিটি, টাউন বা ভিলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সবচেয়ে বেশি কোন ধরনের ভায়োলেশনের নোটিশ আসতে দেখা যায়, এবং যদি এসে থাকে সেটা কেন আসে? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বিষয়টি জানতে চাই। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এবং তার আগে যে অংশটা আপনি আমাদেরকে বলেছেন, আমি বলবো যে তার মাধ্যমে যারা দর্শক আছে তারা সবাই একটা বেসিক কনসেপ্ট পেয়ে গিয়েছে যে আজকে আমরা কোন ব্যাপারে কথা বলবো। তো আমি আপনার প্রশ্নের অংশে যাবার আগে একটা ছোট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমি শুধু রিয়েল এস্টেট ব্রোকারই না, আমি পাশাপাশি লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর, নায়াগ্রা ফলস, বাফেলো, ডিপিইউ, বেশ কয়েকটা শহরে। তো লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর হিসেবে অবশ্যই কনস্ট্রাকশন, ডেভেলপমেন্টের, ভায়োলেশন হ্যান্ডেলিং, এরকম বেশ কিছু ব্যাপার আমাকে সবসময় কাজ করতে হয় এগুলি নিয়ে। প্লাস আমি লাইসেন্স প্রপার্টি ম্যানেজারও, এবং আমি লাইসেন্স অ্যাসবেস্টর ইন্সপেক্টর, নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্সধারী। তো লিড ভায়োলেশন আবার সার্টিফিকেট আছে। তো দেখা যায় যে বিভিন্ন সমস্যাগুলি নিয়েই আমি কন্টিনিউসলি বিভিন্ন সময় আমার বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করে থাকি। তো কোনো কোনো সময় হয়তো পিওরলি কাজ করা হয় গিয়ে তাদেরকে হেল্প করবার জন্য, কখনো কখনো এমন হয় যে তারা বাড়িটাকে বিক্রি করবে মার্কেটে নেওয়ার জন্য, তার আগে আমরা ভায়োলেশন নিয়ে কাজ করে ভায়োলেশনগুলি উঠানোর ব্যবস্থা করি, অ্যান্ড দেন আমরা মার্কেটে দিয়ে দিই বিক্রি করবার জন্য, এবং আমরা বেশ ভালো সাড়া পাই। কারণ একটা ভায়োলেশন ওয়ালা বাড়ি যদি আপনি বিক্রি করতে যান, সেটার দাম যদি আপনার $2 লাখ হয়, ভায়োলেশনের কারণে সেটা হয়ে যায় $1 লাখ রাফলি। তারপরে অনেকেই আছে গিয়ে যারা এই বাড়িটা কিনতে চায় না, কিনতে গেলেও তো দেখা যায় গিয়ে অনেক টেনশন ফিল করে যে এই কাজগুলির জন্য সিটির ইন্সপেক্টরদের কাছ থেকে কতটুকু তারা সাহায্য পাবে কি পাবে না, এই ধরনের অনেক ব্যাপার কাজ করে, যে কারণে দামটা কমে যায়। তো আপনি চিন্তা করেন, কাজগুলি যদি আমরা আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখতাম, যে প্রতি সময় যদি একটু মেনটেন করতাম, তাহলে কিন্তু ভায়োলেশনও হতো না এবং আপনি ভালো দামও পেতেন। তো দ্যাটস দ্য ব্যাকগ্রাউন্ড। তো যেহেতু আমরা এই নিয়ে প্রতিদিন কাজ করছি, তো অবশ্যই আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে ভায়োলেশন আসলে কেন হয়। ভায়োলেশন, আপনি চিন্তা করে দেখেন যে একজন ইন্সপেক্টর, সে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ডানে বাই খুঁজে যাচ্ছে বাড়িগুলি, কোনো সমস্যা আছে কিনা, এবং তার চোখে কি পড়বে যে কোনো একটা বাড়িতে ঘাস কাটা হয়নি, সব ঘাস কাটা আছে, একটা বা দুইটা বাড়ির ঘাস অনেক বড়, তার চোখে পড়লো ফার্স্টেই, বাড়ির নাম্বারটা লিখে নিল। তারপর যখন নেমে খোঁজা শুরু করলো, দেখলো যে পিছনে অনেক গার্বেজ পড়ে আছে, হয়তো টেনেন্ট ঠিক মতো টেক কেয়ার করেনি, পিছনে গার্বেজ ফেলে রাখছে। ওকে, দুইটা ভায়োলেশন হয়ে গেল কিন্তু, ঘাস কাটা এবং হচ্ছে গিয়ে গার্বেজ। তারপর উপরের দিকে তাকালো, দেখলো গিয়ে যে গাটারের এক কোণা থেকে ছুটে গেছে, হয়তো ডাউন স্পটটা ঠিক মতো লাগানো নেই। 3 নম্বর ভায়োলেশন শুরু। সো বাহ্যিক যে বৈচিত্র্যটা আছে একটা বাড়ি মেনটেন্সের ক্ষেত্রে, আমি মনে করি যে এটাকে যদি আমরা সবসময় টিপটপ রাখি, আমরা যদি মেনটেন করি, সেক্ষেত্রে আমি 90% শিওর, কারণ আমি প্রায় 77 প্রপার্টিজ আমি মেনটেন করি, ইউনিট মেনটেন করি। তার মানে হচ্ছে গিয়ে আমি প্রতিনিয়তই আমি যে প্রপার্টিগুলি মেনটেন করি সেগুলি আমি ক্রস চেক করছি, এবং যখনই কোনো সমস্যা দেখছি আমি সাথে সাথে ঠিক করে ফেলছি, যেন আমি কোনো টিকিট না খাই, বা আমি যে ল্যান্ডলর্ডের হয়ে প্রপার্টিটা ম্যানেজ করছি সেই ল্যান্ডলর্ড যেন টিকিট না খায়। হয়তো ঘাস কাটার জন্য মাত্র 50, 60, 70 ডলার খরচ হবে, আর একটা টিকিট হচ্ছে কি $150, আপনি ইন টাইমে না দিতে পারলে সেটা হয়ে যাবে $300, অ্যান্ড দেন দ্বিতীয়বারও আপনি যদি মিস করেন তখন ওটা চলে যাবে কোর্টে, হয়তো 400, 500, 600 ডলার হয়ে যাচ্ছে। তো আপনি দেখেন ছোট একটা জিনিস আস্তে আস্তে বাড়তেছে কিন্তু, এবং কোর্টে যদি আপনি রেসপন্স না করেন, অনেক সময় এমন হয় যে আপনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন, আপনার কেনার সময় আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা সঠিক অ্যাড্রেস ছিল না, অথবা আপনি হয়তো অন্য কোনো বাসাতে চলে গিয়েছেন, এবং এই ভায়োলেশনের লেটারগুলি সব যাচ্ছে গিয়ে এই পুরোনো অ্যাড্রেসে, অথবা যে প্রপার্টিটা আপনি কিনেছেন সেই প্রপার্টিতে কেউ আপনাকে জানাচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি সিটি বা কোর্ট চিন্তা করছে যে আপনি ঠিকমতো কেয়ার নিচ্ছেন না প্রপার্টিটাকে, বাট আসলে কিন্তু এটা ইগনোরেন্স, আপনি কিন্তু জানেনই না। সো একটা সার্টেন টাইমের পরে যখন দেখা গেল যে এটা বড় হতে হতে
আপনার ভায়োলেশন থেকে ডেমোলিশন দিয়ে দিয়েছে জাস্ট বিকজ অফ আপনার ঘাস কাটা নিয়ে আর পিছনে গার্বেজ ছিল। একটা সুন্দর বাড়ি ডেমোলিশনে চলে যাচ্ছে ইগনোরেন্সের জন্য। সো আমি মনে করি যে আইদার আপনি যদি নিজে পারেন তো খুব ভালো, যদি না পারেন একজন লাইসেন্স প্রপার্টি ম্যানেজারকে দিয়ে, রেসপন্সিবল একজন লাইসেন্স প্রপার্টি ম্যানেজারকে দিয়ে আপনি মেনটেন করেন, তাহলে খুব ভালো হবে। বাট আরেকটা জিনিস মনে রাখবেন, লাইসেন্স প্রপার্টি ম্যানেজার ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেটের ল এবং অনুসারে হচ্ছে গিয়ে তাকে অবশ্যই রিয়েল এস্টেট এজেন্ট হতে হবে, মানে রিয়েলটর হতে হবে মিনিমাম। এবং একজন রিয়েলটর একজন ল্যান্ডলর্ডের অনেকগুলি প্রপার্টি ম্যানেজ করতে পারে, বাট সে যদি মাল্টিপল ল্যান্ডলর্ডের প্রপার্টি ম্যানেজ করে সেক্ষেত্রে আবার তার সিটি লাইসেন্স লাগবে। তো তার মানে আপনি যে কথাগুলো বলছেন যে এক্ষেত্রে সাধারণত ভায়োলেশনের নোটিশ কেন আসে, অনুমোদিত নির্মাণ, এক্সটেনশন, সেটব্যাক লঙ্ঘন, জোনিং লঙ্ঘন বা ভুল ব্যবহার যেটাই বলি না কেন, পারমিট ছাড়া কাজ, অননুমোদিত সাইনবোর্ড, ফেন্স ইত্যাদি, যে সমস্ত স্ট্রাকচার ইত্যাদি যা থাকে এগুলোর কারণে হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্নটি আপনার কাছে করতে চাই যে যদি কোনো প্রপার্টিতে ভায়োলেশন নোটিশ আসে, এবার আসার কথা বলছি, তাহলে বাড়ির মালিক হোক বা সম্পত্তির মালিক হোক, তার প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি অনেক লাইসেন্স প্রপার্টি ম্যানেজারের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন ল্যান্ডলর্ড যাদের অনেকগুলি প্রপার্টি আছে তাদের সাথে কথা বলেছি, আমি ইন্সপেক্টরদের সাথে কথা বলেছি। আমি মনে করি যে যেটা সবচেয়ে প্রপার ওয়ে সেটা হচ্ছে গিয়ে যখনই আপনি একটা ভায়োলেশনের নোটিশ পাচ্ছেন, সিটি হলে যান। সিটি হলের বিল্ডিং এবং পারমিট ডিভিশন বলতে একটা অংশ আছে, সেখানে একজন ক্লার্ক থাকে। আপনি সেই ক্লার্কের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে কি কি ভায়োলেশন বা অন্য কোনো সমস্যা আছে কিনা, সেগুলি সব আমাকে একটু প্রিন্ট আউট করে দাও। একটা ফর্ম আছে, আপনি ফিল আপ করে দিলে আপনাকে প্রিন্ট আউট করে দিবে। অ্যান্ড দেন আপনি তার কাছ থেকে ইন্সপেক্টরের নাম্বারটা জেনে নেন এবং আপনি চেষ্টা করবেন যেন ওই সময় তার মাধ্যমে ইন্সপেক্টরকে ডেকে তার সাথে আপনি কথা বলতে পারেন। এবং ইন্সপেক্টররা কিন্তু একটা জিনিস আপনি মনে করতে হবে, তারা কিন্তু আসলে ভিলেন না। তারা চায় সিটির সেফটি এনশিওর হোক, তারা চায় যেন আমরা ভালো থাকি, সবাই সেফ থাকি। তো সেই কারণেই তারা কিন্তু এই বিভিন্ন ভায়োলেশন গুলি দিয়ে থাকে। একটা সিটি যাতে সুন্দর থাকে, যে একটা নেবারহুডে সবগুলি বাড়ি ভালো, একটা বাড়ি ভালো না, সুন্দরভাবে মেনটেন হচ্ছে না, সেই কারণে কিন্তু তারা দেয়। তো আপনি সিটি ইন্সপেক্টরের সাথে যখন সুন্দরভাবে অ্যাপ্রোচ করবেন, বলবেন যে তোমার গাইডলাইন আমার দরকার, তুমি আমাকে কি একটু বলে দিবে যে কিভাবে করতে হবে। তো বলবে যে এই জিনিসগুলি করবার জন্য তুমি নিজেই করতে পারো, আর এটার জন্য তোমার লাইসেন্স কন্ট্রাক্টর লাগবে। যেমন ধরেন আপনার জানালা যদি চেঞ্জ করতে হয় সেই জন্য আপনার লাইসেন্স কন্ট্রাক্টর লাগবে। আপনার যদি দরজা চেঞ্জ করতে হয়, ইউ ডোন্ট নিড এ লাইসেন্স কন্ট্রাক্টর। আপনার যদি পেন্টিং করা দরকার পড়ে, ইউ ডোন্ট নিড এ লাইসেন্স কন্ট্রাক্টর। বাট আপনি যদি লিড ভায়োলেশনে কাজ করেন, সেখানে কিন্তু আপনার লিড সার্টিফাইডের একজন লোক লাগবে, যে এক্সপার্ট। কি কারণ লিড সার্টিফিকেট এই কারণে ইম্পর্টেন্ট, যখন আমরা লিড ভায়োলেশনে কাজ করি বা অ্যাসবেস্টর কন্ট্রোলে কাজ করি, সেই সময় দিস ইজ এ সাবস্টেন্স যেটা হার্মফুল, পরিবেশের জন্য হার্মফুল, মানুষের জন্য হার্মফুল। তো সেই ক্ষেত্রে অনেক সেফটি মেজার্স আমাদেরকে নিতে হয়, অনেক কেয়ারফুল থাকতে হয়, অনেক নোটিফিকেশনের ব্যাপার আছে কাজটা করবার, এবং কাজ শেষে অ্যাবেটমেন্টের পরে সেটাকে কিভাবে আমরা কন্টেইনমেন্ট করতেছি, গিয়ে স্টোরেজ করছি, সেই জিনিসগুলিও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যদি সাধারণ জিনিস হয় সেটা ইন্সপেক্টর আপনাকে হেল্প করে দিবে, বলে দিবে যে এটা তুমি পারবা, তুমি একটা ওনার পারমিট নিয়ে নাও। আর যেগুলি বড়সড় কাজ, যে আপনার রুফের কাজ করতে হবে, স্ট্রাকচারের কাজ করতে হবে, অবশ্যই আপনার লাইসেন্স কন্ট্রাক্টর লাগবে। যদি আপনার কোনো পরিচিত লাইসেন্স কন্ট্রাক্টর নাও থাকে, দেখবেন যে সিটির এনলিস্টেড গ্রুপ অফ পিপল আছে, সে তখন বলে দেয় যে তুমি ওয়েব পেজে যাও, এখানে গেলেই লিস্টেড যারা আছে তাদেরকে পাবা, তাদেরকে তুমি কাজে লাগাতে পারো। তার মানে এই বিষয়গুলো যদি সতর্কভাবে বা মানে জানা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্যাগুলো হওয়ার কথা না। আপনার কাছে আরেকটি প্রশ্ন করব যে বাড়ি বা কমার্শিয়াল প্রপার্টি কেনার আগে একজন ক্রেতা কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন বা নিশ্চিত হবেন যে যে প্রপার্টিটা তিনি কিনছেন সেখানে কোনো হিডেন বা লুকোনো ভায়োলেশন নেই, এটা তিনি কিভাবে বুঝবেন? আপনার মতামত কি? রানা ভাই, আমি এই ক্ষেত্রে আমি বলবো যে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি লিস্টেড প্রপার্টি আমি কেনা বেচা করি, আমি অফ মার্কেটও অনেক সময় অনেককে হেল্প করি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে। বাট আমি একটা বেসিক জিনিস দেখেছি যে যখন আপনি লিস্টিং এর বাড়ি কিনেন, মার্কেটে দেওয়া আছে গিয়ে, সেখানে প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার বলতে একটা জিনিস আছে। তো এই ডিসক্লোজারটার মাধ্যমে আপনি কিন্তু একটা প্রপার্টি সম্পর্কে সবকিছু জেনে যাচ্ছেন। ইভেন দেয়ার ইজ এ ভায়োলেশন, সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া থাকে যে বাড়িতে কোনো ভায়োলেশন আছে নাকি, যেটা অ্যাটাচমেন্ট এ বলি আমরা। সেখানে অনেকগুলি লাইন আছে, গিয়ে কোর্টের অর্ডার আছে কিনা, সেগুলি কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। যদি কোনো কারণে
টিক চিহ্ন না দেওয়া থাকে এবং আপনি বাড়িটা কেনার পরে পরবর্তীতে যদি আপনি ভায়োলেশন পান, আপনি কিন্তু সু করে এই ভায়োলেশনের জন্য রিপেয়ারে যা কিছু খরচ হয়েছে পুরোটাই আপনি সেলের কাছ থেকে নিয়ে নিতে পারেন, ইভেন আপনি কিনে ফেলেছেন তারপর। আর অফ মার্কেটের বাড়ির ক্ষেত্রে এই লায়াবিলিটিটা সত্যি কথা বলতে থাকে না সেলারের। তো আনলেস যদি লিখিতভাবে আপনি কোনো কিছু তার কাছে না নিয়ে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি কিভাবে জানবেন, জানার জন্য আমি মনে করি যে তিনটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে গিয়ে যে আপনি নিজে পার্সোনালি যেতে পারেন সিটি হলে, যে একটা বাড়ি সম্পর্কে বলতে পারেন যে আমি এই বাড়িটা কিনতে চাচ্ছি, তুমি একটু দেখো এটা কোনো ভায়োলেশন আছে কিনা। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার যে রিয়েলটার আছে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন যে আপনার পক্ষ হয়ে সেও খুঁজে বের করতে পারে। থার্ড হচ্ছে ধরেন আপনার রিয়েলটার নেই, শুধুমাত্র অ্যাটর্নি আছে, সেক্ষেত্রে আপনি অ্যাটর্নিকে অবশ্যই লিখিতভাবে দিবেন যে আমার বাড়িতে কোনো ভায়োলেশন আছে কিনা তুমি আমাকে একটু লিখিতভাবে জানাও। তো অ্যাটর্নি যেটা করে, অ্যাটর্নির সাথে সাথেই বায়ার অ্যাটর্নি সেলার অ্যাটর্নিকে আবার ইমেল করে। যখনই তারা ইমেল করছে তখন সেলার অ্যাটর্নি লায়াবল হয়ে যাচ্ছে টু ইনফর্ম দ্য বায়ার যে এটা কোনো ভায়োলেশন আছে কি নাই, স্পেশালি রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে। কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে অনেক কিছু আবার ইগনোর করা যায়, কারণ কমার্শিয়াল প্রপার্টি হচ্ছে কি অনেক কমপ্লেক্স জিনিস। এটার ব্যাপারে আমি পরে একটা সময় বলবো, বাট জেনারিক ভাবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে রিয়েলটর, অ্যাটর্নি অথবা সিটি হল, এদের মাধ্যমেই এই বিষয়গুলো জানা যায়। তো আমাদের তো জানা যায় এবং এটা মোর অথেন্টিকেটেড, আমি বলবো মোর অথেন্টিকেটেড। আমাদের তো হাতে সময় কম, তো সুতরাং আরো অনেক প্রশ্ন এই বিষয়ে আছে। এজন্য আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যেগুলো বললেন সেগুলো তো আমরা বুঝলাম, কিন্তু অনেক সময় দেখা গেল যে বাড়ির যিনি পূর্বের মালিক যিনি ছিলেন, যার কাছ থেকে আমি কিনছি, তারই করা অবৈধ নির্মাণ বা পরিবর্তনের কারণে ভায়োলেশন সংক্রান্ত জটিলতা, যেটা আমরা বলি যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। তো নতুন মালিক যদি সেই উত্তরাধিকার সূত্রে পূর্বের বাড়ির মালিকের কাছ থেকে এই ধরনের ভায়োলেশন পেয়ে থাকেন, তিনি তো নানান সমস্যায় পড়বেন। তো এই ধরনের ঝুঁকি এড়ানোর উপায়টা কি? ট্রু, বাট আপনি যদি কোনো ভায়োলেশন অতীতে থাকে এবং আপনি জানেন না আপনি বাড়িটা কিনেছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্লেম করতে পারবেন পুরনো সেলারকে। আর ধরেন এমন হলো যে আপনি কেনার পরে তারপর ভায়োলেশন গুলি চলে আসছে, না এরকম সিচুয়েশন হতে পারে, বাট সেই ক্ষেত্রে আমি বলবো গিয়ে যে এই সেম ওয়ে আপনি ইন্সপেক্টরের সাথে কথা বলেন এবং প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন। বাট আপনি যেটা নির্মাণের কথা বলেছেন যে পাবলিক রেকর্ডে লেখা আছে যে মাত্র একটা টয়লেট, 4টা বেডরুম, বাট অরিজিনালি দেখা গেল যে আড়াইটা টয়লেট, মানে আরেকটা টয়লেট বেসমেন্টে হাফ টয়লেট আছে, আরেকটা নতুন টয়লেট করা হয়েছে গিয়ে, মানে বাথরুম করা হয়েছে, বেডরুমের পিছনে আরেকটা ছোট একটা এক্সটেনশন বেডরুম করা হয়েছে যেটার কোনো পারমিট নেওয়া হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনি পারচেজার হিসেবে দায়ী হবেন না, কারণ হচ্ছে কি এটা গ্র্যান্ডফাদার প্রপার্টি হিসেবে এটা পুরনো যে মালিকের থেকে আপনি পেয়েছেন সেজন্য সে রেসপন্সিবল হবে, নট ইউ। এবং আপনাকে যদি কখনো সিটি ব্লেমও করতে চায় আপনি অবশ্যই তাকে চ্যালেঞ্জ করবেন, বলবেন যে দেখো এই ডেট অনুসারে আমি এই ডেটে আমি কিনেছি এবং তার আগে এটা বানানো ছিল, সো আই এম নট রেসপন্সিবল, স্ট্যান্ড অন ইউর গ্রাউন্ড। তো যদি সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে কমার্শিয়াল প্রপার্টি এবং যেটা আমাদের রেসিডেন্সিয়াল প্রপার্টি, এই হ্যাঁ, দুটো ব্যবস্থাপনার প্রধান পার্থক্যগুলো কি কি আছে, যে তাহলে সেক্ষেত্রে যদি জানতে পারি ভায়োলেশনের বিষয়টা অপরিষ্কার হয়ে যায়। আমার কমার্শিয়াল ব্যাপারটা একটা হচ্ছে কি ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্টের মতো, কারণটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল প্রপার্টি বিভিন্ন ধরনের এবং তার ক্রাইটেরিয়াও বিভিন্ন রকমের। যেমন ধরেন আপনি একটা কনভেনিয়েন্স স্টোর কিনতে যাচ্ছেন, 7-Eleven কিনতে যাচ্ছেন, বাট সেই 7-Elevenটা এক সময় আপনার গ্যাস স্টেশন ছিল, এখন হয়তো শুধু কনভেনিয়েন্স স্টোর। সেক্ষেত্রে কিন্তু আপনার এনভায়রনমেন্টাল সার্টিফিকেট লাগবে, নোয়িং ফুললি ওয়েল যে আপনার এই প্রপার্টিটার নিচে আগে অয়েল ট্যাঙ্ক ছিল এবং যখন গ্যাস স্টেশন থেকে শুধু কনভেনিয়েন্ট স্টোরে কনভার্ট করেছে সেই সময় গ্যাসের এই ট্যাঙ্কিগুলিকে সব তুলে নিয়ে গেছে। তারপরও আপনার লোনের ক্ষেত্রে দেখা যাবে লেন্ডার চেয়ে বসছে গিয়ে আপনার সার্টিফিকেট। কেন এটা করে? কারণ অনেক সময় কন্টামিনেশন থাকে আপনার। যেমন কিছুদিন আগে আমি আমি প্রপার্টিটার ডিটেলসটা আপনাদেরকে বলছি না, আমি জাস্ট ফ্যাক্টটা বলছি। কোন একটা প্রপার্টি, সেই প্রপার্টিতে একসময় নিউক্লিয়ার ফেসিলিটিস স্টোরেজ করা হতো, সেটা পরবর্তীতে নিয়ে নেওয়া হয়েছে, বাট যখনই কেউ এটা কিনতে যায় তখনই লেন্ডাররা বলে গিয়ে যে এটার এনভায়রনমেন্টাল সার্টিফিকেট লাগবে। প্রপার্টির দাম কিন্তু অনেক কম, মেবি যে প্রপার্টির দাম হওয়ার কথা হচ্ছে গিয়ে $1 million, সেই প্রপার্টির দাম হচ্ছে গিয়ে মাত্র $70,000-80,000। ওয়াই? বিকজ
এই ধরনের বিভিন্ন চক্করের জন্য। তো আমি মনে করি যে কমার্শিয়াল ক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট, এবং ভায়োলেশনের ব্যাপারটা ডিফারেন্ট ভাবে আমরা হ্যান্ডেল করি, এবং এর জন্য আপনি অবশ্যই আপনার এমন কোন রিয়েলটরের সাথে কথা বলবেন যারা কমার্শিয়াল প্রপার্টি হ্যান্ডেল করে, তারা এই ব্যাপারগুলি জানে। রেসিডেন্সিয়াল যারা শুধু করে তাদের পক্ষে এই জিনিসগুলি জানা সম্ভব না, এই নিটিকিটি ব্যাপারগুলি। আর রেসিডেন্সিয়াল ভায়োলেশনের ক্ষেত্রে আমরা একটু দর্শকে একটা ফোন নিয়ে নিই, তারপরে যেহেতু আমাদের প্রথম অংশের সময় কম, ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয়। জি জি। রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চৌধুরী বলছি, জি নিউ ইয়র্ক থেকে। জি। আমার একটা প্রশ্ন, আমার একটা বাড়ি আছে মনে করেন ওজন পার্কে। জি। তো আমার বাসার সামনে যে বারান্দাটা আছে, এটা যদি আমি ব্লক করতে পারি, রুম করে নিই, জি। এবং পেছনে আমার ফার্স্ট ফ্লোর পর্যন্ত এক্সটেনশন আছে একটা রুম, জি। তার উপরে যদি একটা রুম করি, জি। আমাকে এগুলো সিটির পারমিশন নিতে হবে বা কি করলে ভালো হয়? আর ওনার টেলিফোন নাম্বারটা যদি দেন তাহলে উপকৃত হব। অনেক ধন্যবাদ জনাব চৌধুরী আপনার টেলিফোনের জন্য। জনাব রাকিব মাহমুদ। ভাই, আমার ফোন নাম্বার হচ্ছে 716-237-0071। আপনি চমৎকার একটা জিনিস জিজ্ঞেস করেছেন। যেহেতু আমাদের কনস্ট্রাকশনের ব্যবসা আছে গিয়ে, আমরা এরকম অনেক ধরনেরই ইমপ্রুভমেন্ট করি। তো এই ক্ষেত্রে আপনার জন্য ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আপনি একজন আর্কিটেক্টের সাথে দেখা করবেন, আর্কিটেক্টের কাছ থেকে ডিজাইন নেবেন, এবং এই আর্কিটেক্টই আপনার একজন ইঞ্জিনিয়ারের সাথেও কানেক্ট করবে যে এটার স্ট্রাকচারাল ডিজাইনটা করে দিবে। অ্যান্ড দেন তারপর আপনি একজন জেনারেল কন্ট্রাক্টরকে হায়ার করবেন, অবশ্যই যার মাধ্যমে আপনি একটু চিপে করাতে পারেন। সেই জেনারেল কন্ট্রাক্টর তখন এই আর্কিটেকচারাল ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইনের উপর বেস করে সে একটা প্ল্যান তৈরি করবে গিয়ে, যেখানে আপনার স্ট্রাকচারাল অংশটা থাকবে, ইলেকট্রিকের অংশটা থাকবে। যদি তার সেখানে আবার আপনি বলেছেন আপনি দুইটা রুম তৈরি করছেন, তো সেক্ষেত্রে আমি মনে করি যে এইচভিএসসি মানে আপনার হিটিং এর অংশটা থাকবে, ইলেকট্রিক আর হচ্ছে গিয়ে স্ট্রাকচার। সো আপনার 3 জন কন্ট্রাক্টর লাগবে টু ডু দ্যাট জব। আপনি যদি একা একা করতে চান, ইট জাস্ট ম্যাটার অফ টাইম, দে উইল কাম টু নো অ্যান্ড দে উইল গিভ ইউ এ বিগ পেনাল্টি। তখন আপনার ভাঙতেও হবে, আবার নতুন করে আর্কিটেকচারের কাছ থেকে যেতে হবে গিয়ে, মানে যে খরচটা এখন বলতেছি সেটা তখনও লাগবে, আর আগে যে খরচটা করে ফেলছেন সেটা একটা ওয়েস্টেজ হবে ভাই। অনেক ধন্যবাদ জনাব চৌধুরী। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, প্রথমাংশ শেষ করতে হবে। জনাব রাকিব মাহমুদ, অনেক প্রশ্নই ছিল, এই যে আর্কিটেকচারের যে কথাগুলো বললেন এটা নিয়েও একটা বড় প্রশ্নই আমার ছিল, কিন্তু এখন সময় না থাকার কারণে আর আলাপ করতে পারছি না। নিশ্চয়ই অন্যদিন আলাপ করব। জনাব রাকিব মাহমুদ সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং এই ভায়োলেশন নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিয়েছেন। যদিও আরও অনেক কিছু আমরা জানতে পারতাম, তবুও এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই। এবং আমি মনে করি যে ভাই, আপনারা যখন এরকম কোনো সিচুয়েশন আসবে, আপনারা প্রফেশনাল কারোর সাথে কথা বলেন যে ব্যাপার সম্পর্কে জানে। আপনি ধরেন বিভিন্ন বন্ধু বান্ধবকে ফোন করছেন বা খোঁজ নিচ্ছেন, প্রত্যেকটা মানুষই তার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনাকে সাজেশন দিবে। সেই এক্সপিরিয়েন্স আপনার জন্য প্রয়োজন নাও হতে পারে। রাদার আপনি যদি একজন প্রফেশনালের সাথে কথা বলেন যে এক্স্যাক্টলি ব্যাপারটা জানে, সে আপনাকে হয়তো গাইড করতে পারবে প্রপারলি। নানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা মনে হয় গিয়ে যে এই ব্যাপারে সেকেন্ড একটা সেশন করতে পারি নেক্সট মান্থে। আগে থেকে বলা থাকলে হয়তো মানুষজন অনেকেই তাদের প্রশ্নগুলি আমাদেরকে ছুড়ে দিতে পারে গিয়ে, এবং আমরা সেই সম্পর্কে অ্যান্সার দিতে পারবো। এবং লার্নিং জিনিস। অনেক ধন্যবাদ জনাব রাকিব মাহমুদ এবং টিভিএনের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ভায়োলেশন নিয়ে কথা বলেছি, এখন আমরা একটু স্পেশালিস্ট হাই স্কুলের ভর্তি নিয়ে কথা বলবো। আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার ভিত্তিটাকে কিভাবে মজবুত করব। তবে তার আগে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয়াংশের আলোচনার বিষয়বস্তু স্পেশালিস্ট হাই স্কুলে ভর্তি হতে পারে আপনার আমার সন্তানের ভবিষ্যতের ভিত্তি গড়ার মজবুত। সেটি আমাদের আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় শিক্ষক ডক্টর ইভান খান, সিইও খান টিউটোরিয়াল। জনাব ইভান খান, আপনাকে স্বাগত। স্যার, আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, আপনাকে পাওয়াও খুব কঠিন হয়,
তারপরেও ওই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা সবাই চাই আমার ছেলেটি বা আমার সন্তানটি ভালো একটি স্কুলে ভর্তি হোক, যাতে করে বিশেষ করে আমাদের স্পেশালাইজড হাই স্কুল যেগুলো আছে সেখানে ভর্তি হতে পারলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার যে মজবুত যে ভিত্তিটা সেটা অনেক বেশি মজবুত হতে পারে। এই বিষয়টি আলোচনা করার আগে ছোট্ট একটু গুরুত্বটা তুলে ধরতে চাই দর্শকদের। সুপ্রিয় দর্শক, প্রত্যেক বাবা মায়েরই একটি স্বপ্ন থাকে তাদের সন্তান যেন ভালো শিক্ষা পায়, নিজের প্রতিভাকে বিকশিত করতে পারে এবং জীবনের প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে। আর সেই স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে স্পেশালাইজড হাই স্কুলে আপনার সন্তানের ভর্তির সুযোগ। বর্তমান বিশ্ব দ্রুততম সময়ে পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল, গণিত এবং গবেষণা ভিত্তিক শিক্ষা আজ শুধু একটি বিকল্প নয়, বরং ভবিষ্যতের সফলতার অন্যতম চাবিকাঠি। এই বাস্তবতায় স্পেশালাইজড হাই স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য তৈরি করছে এমন এক শিক্ষার পরিবেশ যেখানে মেধা, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলী এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে গড়ে ওঠে আগামী দিনের একজন দক্ষ নাগরিক। কিন্তু প্রশ্ন হলো, স্পেশালাইজড হাই স্কুল আসলে কি, বা স্পেশালাইজড হাই স্কুল বলতে আমরা কি বুঝি, আর কেনই বা এত শিক্ষার্থী ও অভিভাবকের কাছে এটি একটি কাঙ্ক্ষিত গন্তব্য? তাহলে আমরা বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করি এবং এই স্কুলে অ্যাডমিশন নিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হয়, কখন থেকে শুরু করা উচিত এবং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার গঠনে এই স্কুলগুলোর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েও চিন্তা করি। যদিও অনেক অভিভাবক মনে করেন শুধুমাত্র অসাধারণ মেধাবী শিক্ষার্থীরাই এসব স্কুলে ভর্তির সুযোগ পায়, আবার কেউ কেউ মনে করেন সঠিক পরিকল্পনা, অধ্যবসায় এবং কার্যকর প্রস্তুতির মাধ্যমে যে কোনো পরিশ্রমী শিক্ষার্থীও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আর সেই পরিশ্রমী শিক্ষার্থীটি হয়তো আপনার সন্তান। তাহলে বাস্তবতা কি? আর এসব প্রশ্নগুলোর উত্তর জানতেই এই অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ শিক্ষাবিদ এবং শিক্ষার্থী প্রস্তুতি কার্যক্রমের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত একজন বিশেষজ্ঞ শিক্ষক, যিনি আমাদের জানাবেন এই স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির প্রক্রিয়া, প্রস্তুতির কৌশল, সাধারণ ভুল ত্রুটি, শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় এবং সফলতার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে তার গুরুত্বপূর্ণ তথ্য। তাই আপনি যদি একজন সচেতন এবং সন্তান নিয়ে উচ্চাকাঙ্ক্ষী অভিভাবক হন অথবা ভবিষ্যৎ নিয়ে সচেতন কোনো পরিবারের সদস্য হন, তাহলে আজকের এই অনুষ্ঠানের এই আলোচনাটি আপনার জন্য হতে পারে অত্যন্ত মূল্যবান এবং কার্যকর। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি, যা হতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার মজবুত একটি ভিত্তি। জনাব ডক্টর ইভান খান, আমি আজকের আলোচনার গুরুত্বটা একটু তুলে ধরেছি, আপনার কাছে বিস্তারিত জানতে চাইব যে যেটি আমি আমার ভূমিকাতেও বলার চেষ্টা করেছি, যে আসলে এই যে স্পেশালাইজড হাই স্কুল বলতে আসলে আমরা কি বুঝি এবং সাধারণ হাই স্কুলের তুলনায় এর বিশেষত্ব কোথায়? অফকোর্স আমাদের এখন কনসিডার করতে হবে যে আমাদের নিউ ইয়র্ক শহরে ধরেন 350-400 হাই স্কুল আছে। আর নিউ ইয়র্ক শহরের মধ্যে বেশ কয়েকটা হাই স্কুল ওভারক্রাউডিং নিয়ে সমস্যা হচ্ছে, সেফটি নিয়ে সমস্যা হচ্ছে। আর মানে যারা যারা ওই স্কুলগুলোতে ভর্তি হয় ওই ক্লাসমেট গুলোর সাথে অনেক মানে গন্ডগোল হোক, ভালো ভালো ক্লাস পাওয়া অনেক সময় কষ্ট হয়ে যায়। এই 8টা স্পেশালাইজড হাই স্কুল আমাদের প্রত্যেকবারই আমাদের পুরো স্টেট হোক, সিটি হোক, কান্ট্রিতে হোক, সবসময় টপ র্যাঙ্কিং এ চলে আসছে। ধরেন হার্ভার্ড ইউনিভার্সিটি, স্টাইভেসেন্ট হাই স্কুলটা হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে পুরো দেশে কিন্তু 4 নাম্বার ম্যাচিং এ আছে। তো আমাদের নিউ ইয়র্ক শহর থেকে যারা যারা হার্ভার্ডের মতো জায়গায় যেতে চাচ্ছে, বুঝতে হবে যে যারা যারা স্পেশালাইজড হাই স্কুলে এপি ক্লাস পাচ্ছে, তুখার টিচিং পাচ্ছে, ফ্যাসিলিটি অনেক ভালো ভালো ডিফারেন্স হয়ে যায়। ওখানে আমাদের ব্রঙ্ক সায়েন্সে $50 মিলিয়ন ডোনেশন পেয়ে ওখানে নতুন একটা সায়েন্স ল্যাব হয়েছে যারা যারা সায়েন্সের রিসার্চের দিকে যাচ্ছে। ব্রুকলিন টেক অবশ্যই রোবোটিক্স হোক, বিভিন্ন এরোস্পেস মেজর হোক, ওখানে অনেক কিছু চলছে যেখানে অন্য কোনো স্কুলে পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে তাহলে এই যে বর্তমান সময়ে কেন এত বেশি অভিভাবক তাদের সন্তানদেরকে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি করানোর জন্য এতটা আগ্রহী হচ্ছেন, আপনার অভিজ্ঞতায় কি বলে? আপনি ধরে রাখেন এখন সবকিছুর দাম অনেক বেড়ে যাচ্ছে, ভালো একটা চাকরি পাওয়া অনেক কষ্ট। ভালো একটা চাকরি পাওয়ার জন্য ভালো একটা কলেজে ঢুকতে হবে, ভালো কলেজে ঢোকার জন্য আমাদের
জিপিএ থেকে শুরু করে এসএটি অনেক কিছু করতে হচ্ছে, যেটা যারা যারা স্পেশালাইজড হাই স্কুলের সুযোগ পাচ্ছে ওখানে পরিবেশটা, সাপোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন এত সাপোর্টিভ যে আমাদের বাচ্চাদেরকে ওরাই অনেক কিছু হেল্প করে ওদেরকে পৌঁছায় দিতে পারছে, যেখানে অন্য রেগুলার স্কুলে কিছুই কাছেই হচ্ছে না, যেটা বাবা মার অনেক নিজে নিজে বাইরে যে যে শিখতে হচ্ছে, বাচ্চারা হয়তো বা নিজেও জানে না কারণ স্কুল থেকে ঠিক মতো বলছে না। তো এই কারণে বুঝতে হবে যে যারা যারা স্পেশালাইজ হাই স্কুল থেকে শুরু করছে ওদের লাইফের ট্র্যাজেক্টরি অনেক সময় অনেক ডিফারেন্ট হয়ে যেতে পারে আর অনেক ইমপ্রুভড হয়ে যেতে পারে। তো এই কারণে 5,005 ছেলে মেয়ে আমাদের খানের মানে অ্যাডমিশন হয়েছে এই বছর, আমাদের 130 জন পার হয়েছি, 5,005 জন পৌঁছেছি। সো এখন ওদের সাথে যখন কথা হয় আলহামদুলিল্লাহ ওরা ভালো ভালো পজিশনে আছে, ভালো ভালো মানে ব্যাংকে এক্সিকিউটিভ রোলে আছে, ভালো ভালো হাসপাতাল সিস্টেমে ওরা সার্জন আছে, অনেক মেডিসিনের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ারিং এ অনেকজন আছে, শত শত হাজার হাজার। তো এটা দেখেই মানে চোখের সামনে দেখা যায়, মানে সে কারণেই অভিভাবকরা বা শিক্ষার্থীরা এতটা বেশি উদ্গ্রীব বা উৎসাহ থাকে তাদের এই স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে তাহলে এই ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে মানে এই স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি হতে হলে কি ধরনের যোগ্যতা বা প্রস্তুতির প্রয়োজন পড়ে? এখন যারা যারা আমরা 6th গ্রেডের প্যারেন্টস, 6th গ্রেড এখন আমাদের 1.5 বছর আছে, যারা যারা 7th গ্রেডের প্যারেন্টস খুবই কম সময় আছে, মাত্র 5 মাস আছে। তো এটার জন্য এখন যে প্রশ্ন আসবে এই পরীক্ষাতে, 3 ঘন্টার পরীক্ষা, খুবই কঠিন পরীক্ষা, 114 প্রশ্ন ইএলএ আর ম্যাথ, যেগুলো হাই স্কুল লেভেলের 9th 10th 11th গ্রেডের প্রশ্ন আসছে যখন ছাত্রছাত্রীরা মাত্র 8th গ্রেড শুরু করছে। তো এই কারণে যারা যারা 6th গ্রেড শেষ করছে ওরাই এখন অনেকজন এসে সপ্তাহে 1 দিন 4 ঘন্টা একটু প্র্যাকটিস একটু একটু করে শুরু করলে অনেক ফাউন্ডেশনটা বেড়ে যেতে পারবে। যারা 7th গ্রেডে যদি কোনো প্র্যাকটিস না থাকে, এই বছর আমাদের খুবই জরুরি ভাবে নতুন সিস্টেমে পরীক্ষা দেওয়া হচ্ছে, যেটা আপনি দেখলেন, আমাদের কম্পিউটার অ্যাডাপটিভ সিস্টেম হয়ে গেছে পরীক্ষা। তো এখন 30,000 ছেলে মেয়ে স্কুলে নভেম্বর মাসে পরীক্ষা নেবে যারা যারা 8th গ্রেডের। তো এখন যারা ক্লাস 7 এ শেষ করছে এই মাসে ওদেরই পরীক্ষা হচ্ছে, ওদের মাত্র 4 থেকে 5 মাস বাকি এত কিছু শেখার। তারপরে ওদের পরীক্ষা দেওয়ার সময় ওরা কিন্তু একটা কম্পিউটার সিস্টেমে বসে বসে পুরো নতুন ভাবে সিস্টেম করতে হচ্ছে। তো এটার পিছনে আমরা গত সপ্তাহে 2 উইকস আগো 2 সপ্তাহ আগে আমরা 200 জনের কাছাকাছি আমরা পরীক্ষা দিয়েছি নতুন সিস্টেমে, কম্পিউটার অ্যাডাপটিভ টেস্টিং যেটা বলে। তো এটার সম্বন্ধে অনেক কিছু বলতে পারছি। যেটা আপনার নেক্সট প্রশ্ন কি হতে পারে? নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমরা তো বুঝলাম যে প্রস্তুতির বিষয়টা আপনি বললেন, তো এই ভর্তি পরীক্ষায় সাধারণত কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়? এখন 2টা সাবজেক্ট বেশি দেখেন, আমাদের ইএলএ তারপরে আমাদের ম্যাথ। আপনি যেটা জানেন এখানে আমাদের রিডিং কম্প্রিহেনশন থেকে গ্রামার, প্রবলেম সলভিং, ম্যাথে অনেক কিছু আছে, অ্যালজেব্রা, জিওমেট্রি, একটু ট্রিগোনোমেট্রি আসছে। তো এখন যারা যারা অ্যালজেব্রা 1 এর রিজনস পড়ছে ওরা যখন এসএইচএসএটির ম্যাটেরিয়ালটা পাচ্ছে, এটা এসএটির ঠিক আগে 2-3 বছর আগে। তো এখান থেকে অ্যালজেব্রা, জিওমেট্রি, ওয়ার্ড প্রবলেমস, রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, রিভাইজিং, এডিটিং, তারপরে এখন ওগুলা কনসেপ্টগুলো, তারপরেও পুরো এখন কম্পিউটার সিস্টেমে যেখানে প্রশ্ন স্কিপ করতে পারছেন, বাচ্চারা স্কিপ করতে পারছে না, সবাই একটা মিডিয়াম লেভেল কোয়েশ্চেন প্রশ্ন পেয়ে যত প্রশ্ন ঠিক মতো অ্যান্সার করতে পারবে ওদের ওখান থেকে স্কোরটা বেড়ে যাবে, কারণ আরো কঠিন প্রশ্ন পাবে। যারা যারা মানে একটু শুরু থেকে একটু ভুল হবে তাদের ওদের কিন্তু স্কোরটা নেমে যাবে। তো এখন নতুন কম্পিউটার সিস্টেমে এখন বাচ্চারা ইউজড হচ্ছে কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ হোক, অ্যানোটেশনস হোক, হাইলাইটিং হোক, নোট টেকিং হোক, যত কিছু করতে হচ্ছে। ওরা এখন প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা হয়, প্রত্যেক মাসে ওটার 1 সপ্তাহ পর আমাদের প্যারেন্ট মিটিং হয়, রিভিউ হয়। তো এভাবে বাচ্চারা, আপনি যে প্রশ্ন করলেন কিভাবে বাচ্চারা প্র্যাকটিস করতে পারে, যত কিছু মানে কন্টেন্ট আছে, অ্যামাজন হোক, আমাদের খানে এসে হোক, ওটা তো আছেই, কিন্তু মানে পরীক্ষা দেওয়ার এখন অবশ্যই যে একটা কম্পিউটার রেডি রাখতে হবে, যে কম্পিউটার সিস্টেমের পরীক্ষা প্র্যাকটিস করা। তো এক্ষেত্রে আপনি জানলাম, বুঝলাম, তো কোন বয়স বা গ্রেড থেকে, মানে একটা তো ভর্তি হওয়ার জন্য তো প্রস্তুতির একটা বয়স বা গ্রেড থাকে,
সে কোন বয়স বা গ্রেড থেকে শিক্ষার্থীদের এই ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করা উপযোগী বলে আপনি মনে করেন? আমাদের ধরেন 2 সপ্তাহ আগে আমাদের স্টেট পরীক্ষা যারা যারা 6 গ্রেডের পরীক্ষা শেষ করলো, ওখান থেকে আমাদের 100 জন 120 জন যারা স্প্রিং থেকে এখন রয়ে আছে, ওরা এখন ক্লাস 6 শেষ করে সপ্তাহে একদিন 4 ঘন্টা করে 10টা থেকে 2টা আসছে। যারা যারা ক্লাস 7-এ, ওদের জন্য সপ্তাহে 2 দিন আসতে হচ্ছে। যখন সামার টাইম শুরু হচ্ছে, অনেকজন 5 দিনের বুট ক্যাম্প করছে, কারণ বাসায় প্র্যাকটিস করাটা খুবই কষ্ট হয়ে গেছে। আমার বাসায় ছেলে আছে, ও একটু মানে আমাদের আইপ্যাড হোক, কম্পিউটার হোক, ফোন হোক, ওগুলো নিয়ে একটু বেশি ফোকাস এখন, যেটা আমি প্রত্যেকটা প্যারেন্টস থেকে শুনছি। আমি যখন প্রত্যেকটা উইকডেজে আমি প্রত্যেক ফ্যামিলিকে ফোন করি, ফোনে সবসময় একই কমপ্লেন শুনছি, আমার বাচ্চা খুবই আইপ্যাড নিয়ে বিজি, খুবই ল্যাপটপ নিয়ে শুধু রুমে বসে বসে শুধু এগুলাই করে, ওরা কি করছে কি দেখছে আমিও জানি না। তো এখন আমার ছেলের সাথে আমি আর আমার ওয়াইফ আর ওর বড় বোন মিলে বুঝাতে হবে যে এত আইপ্যাড এত সময় দিতে পারবা না, কারণ যত কিছু শিক্ষা বাকি আছে অন্যদিকে একটু সময় দিতে হবে। তো আপনি যখন বললেন ক্লাস 6 থেকে যারা যারা শেষ করছে, এখন আমার বাসায়ও আমার ছেলে ক্লাস 5 শেষ করছে, আমি হয়তোবা ওর মার সাথে ডিসকাস করে একটু 1 বছর আগে থেকেই শুরু করাবো এরকম প্রিপারেশন, যে যাদের একটু সেন্স আছে এগুলা ধরার, সঙ্গে সঙ্গে এসে শিখতে শুরু করতে পারলে পরে আর চাপ এত বেশি পড়বে না আর কি। তো এক্ষেত্রে আমরা তো বুঝলাম যে সবাই তো এই এই ধরনের স্পেশালাইজড স্কুলে ভর্তি হতে চায়, প্রস্তুতিও নেয়, কিন্তু আপনার অভিজ্ঞতার আলোকে একটু বলুন। এবং খান টিউটোরিয়ালে আপনার প্রচুর ছাত্রছাত্রী আছে, তারা পরীক্ষা দেয় এই ধরনের স্পেশালাইজড হাই স্কুলে, কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রটি অনেক ভালো ছিল, আপনারাও মনে করছেন খুবই ভালো করছে, কিন্তু কোনো কারণে ভর্তি হতে পারছে না। তো এই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাধারণ কোন ভুলগুলো এই স্টুডেন্টরা করে থাকে যদি একটু বলেন? সবচেয়ে সবচেয়ে খারাপ অভ্যাস, যারা প্র্যাকটিস বাসায় না করে ভাবছে যে না আমি যে কোনো কোচিং এ 4 ঘন্টা গেলাম সপ্তাহে, আমাদের খানে হোক যে কোনো অন্য জায়গায় হোক, অথবা শহরের ড্রিম প্রোগ্রাম যেটা ফ্রি ওটা করলো, আর বাসায় এসে আর কিছু করলো না। এটাই আমাদের নাম্বার 1 ভুল। সেকেন্ড সবচেয়ে বড় ভুল হয়ে যায় যখন প্যারেন্টসরা আশা করছে একটা রেজাল্ট, কিন্তু ও বাচ্চাদের সাথে যে সময় দিবে, দাওয়াত কমাবে, একটু ট্রাভেলিং কমাতে হবে, যতগুলো স্যাক্রিফাইস থাকতে হয় সময় দেওয়া বাচ্চাকে, ওইটাই অনেক সময় আমাদের দৌড়াদৌড়ির মধ্যে সময় পায় না প্যারেন্টস। আমরা অনেক খাটনি করতে হচ্ছে, সবার মিনিমাম 2টা জব নিয়ে, চাকরি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বাচ্চাদেরকে যে সময়টা দিতে হবে, ওদেরকে জোর করে অভ্যাসটা করাতে হবে 1 ঘন্টা করা। তারপরে যারা যারা এখন 7-এ, ওদের জন্য অবশ্যই ভালো একটা সিস্টেমে পরীক্ষার প্র্যাকটিসটা জরুরি হয়ে যাচ্ছে। এককালে 30 বছর ধরে আমাদের 5,005 ছেলে মেয়ে কাগজ কলম নিয়ে ওরা ভর্তি হতে পারলো, কিন্তু এখন শিক্ষার সময় কাগজ কলম নিয়ে শিক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষার সময় প্র্যাকটিসের সময় প্রত্যেক মাসে ল্যাপটপ নিয়ে এসে প্র্যাকটিস করতে হচ্ছে। তো যারা যারা পায় না, ওরা ঠিক মতো পার্সপেক্টিভটা হারিয়ে ফেলে। ওরা বুঝতে পারেন যে ওরা যত ভালো নিজেকে মনে করতে পারে, অনেকজন বাকি আছে যে ও আরো খাটনি করে আরেকটু আগিয়েছে। তো এই প্রশ্নগুলো আমার মেয়ের সাথে গত বছর বারবার বোঝাতে হতো যে দেখো, তুমি হয়তোবা ভাবছো যে এখানে তুমি এই সেন্টারে তুমি টপ 5-এ আছো প্রত্যেক সপ্তাহে, কিন্তু তুমি যদি সবচেয়ে কঠিন ক্লাস আসো খানে, তুমি ওখানে দেখবা তোমার চেয়ে 11 জন 12 জন তোমার চেয়ে এখন আগিয়ে আছে। তো তুমি যদি আসলে আশা করো যে তুমি টপ 3-তে পৌঁছবা, তুমি তো বুঝতে হবে যে তুমি ছাড়া অনেকজন আছে তোমার মতো ট্যালেন্টেড, কিন্তু যারা খাটনি করতে রাজি, ওরাই কিন্তু শেষে দেখবেন। ট্যালেন্ট যতই জরুরি, বাবা মার দেওয়া প্র্যাকটিস ওইটাই সবচেয়ে নাম্বার 1 আসলে ডিফারেন্স। আমাদের সময় কম, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, নইলে আরো হয়তো অনেক প্রশ্ন করব। 30 সেকেন্ডের মধ্যে আপনার কাছে একটি প্রশ্ন শুধু জানতে চাইবো যে যারা হয়তো পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করতে পারলো না, অর্থাৎ প্রথমবার পারলো না, তাদের জন্য আপনার পরামর্শ কি পরবর্তীতে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য? 30 সেকেন্ডে বলুন। একটা সেকেন্ড পরীক্ষা আছে, 9th গ্রেডের পরীক্ষা। যারা যারা ক্লাস 8-এর পরীক্ষা গত সপ্তাহ আমাদের এখানে এসেছে, বললো যে আমি অন্য জায়গায় দিয়ে আমার ছেলে পারলো না, সারা বছর পারলো,
শেষে কি হলো আমি বুঝছি না। তো আমি বললাম এখানে একটা পরীক্ষা আছে 9th গ্রেডের নভেম্বর মাসে, এখন পরীক্ষার সিস্টেমও চেঞ্জ হয়েছে। তা আপনি তাড়াতাড়ি ছেলেকে বলবেন, আমাদের এখানে অলরেডি প্র্যাকটিস নিয়ে বুঝতে পেরেছি এখন গত বছর যতটুকু বাকি ছিল এখন আরো 2-3 গুণ কম্পিটিশন বেড়ে গেছে, কারণ সিট কমে গেছে। তো যারা যারা ক্লাস 8-এ চান্স পায় নাই, আপনি খুব ভালো প্রশ্ন করলেন, সেকেন্ড বার অ্যাটলিস্ট 500 থেকে 1000 সিট আছে, ওগুলোর জন্য অবশ্যই একটা পরীক্ষা আছে নভেম্বরের 15 তারিখের ওই সময়। তো এটার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে পারবে, যদি এখন এই বছর প্র্যাকটিসটা ওইভাবে করতে রাজি। না করতে রাজি হলে সময় নষ্ট করে আমি কাউকে অ্যাডভাইস দিই না যারা ওরকম রেডি না। অনেক ধন্যবাদ ডক্টর ইভান খান আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে, কারণ আমরা অভিভাবকরা চাই যে আমার সন্তান একটি ভালো স্কুলে, বিশেষ করে স্পেশালাইজড স্কুলগুলোতে ভর্তি হয়ে তার ভবিষ্যতের ভিত্তিটাকে মজবুত করুক। এবং আপনি যে পরামর্শগুলো দিলেন এটার ভিত্তিতে আমাদের অভিভাবকরা নিশ্চয়ই তাদের সন্তানদেরকে এই মানে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তারাও যথেষ্ট বড় ভূমিকা পালন করবে। ডক্টর ইভান খান আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ সো মাচ। আপনার বাড়িতে সবাইকে সালাম পাঠাচ্ছি, আর টিবিএন এর সবাইকে আমাদের থেকে অবশ্যই সালাম দিবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবারও ডক্টর ইভান খান। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। একটি, বাড়ির মালিকেরা যদি ভায়োলেশন এড়াতে চান বা নোটিশ পেয়ে থাকেন সেটা কিভাবে এড়াবেন এবং সমাধানের বাস্তব কৌশলগুলো কী আছে সেটা নিয়ে কথা বলেছে, এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভিত্তিটাকে মজবুত করার জন্য স্পেশালাইজড হাই স্কুলগুলোতে ভর্তি করার প্রস্তুতি প্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।